কোহলবার্গের নৈতিক বিকাশের যে তত্ত্ব রয়েছে এই তত্ত্ব সম্বন্ধে আজকে সম্পূর্ণ আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা এই কোহলবার্গের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াসের কোয়েশ্চন আমরা নিয়ে আসব। সুতরাং আজকের ক্লাসটা আপনারা মিস করবেন না, কারণ কোহলবার্গের তত্ত্ব থেকে আপনারা 4 থেকে 5 নম্বর পেতে চলেছেন। আপনারা বলবেন স্যার 4 থেকে 5 নম্বর কী করে পাবো? আমি লাইভ দেখিয়ে দেবো, কারণ আপনাদের সিডিপিতে কিন্তু কোহলবার্গ থেকে 2 মার্ক আপনাদের আসবে কনফার্ম সিডিপিতে। এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলা হয়ে থাকে তো ল্যাঙ্গুয়েজ 1 বাংলা যদি হয়, বাংলা বা হিন্দি, এখানে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ 1-এ কিন্তু কোহলবার্গ থেকে একটি প্রশ্ন আসবে। এবং ল্যাঙ্গুয়েজ 2 আপনার যাই হোক না কেন, ইংলিশ হোক কিংবা বাংলা হোক কিংবা আপনার হিন্দি হোক, যাই হোক, এখান থেকে কিন্তু 1 মার্ক কমসে কম আসবে। সুতরাং এখানে 2, 3 এবং 4 নম্বর কিন্তু আপনারা পাক্কা 100% গ্যারেন্টি আপনারা পাবেন যদি আজকের ক্লাসটা আপনারা শুধুমাত্র একটি ক্লাসে 4 নম্বর আপনারা পেতে যাচ্ছেন। এবং ক্লাসটি আমরা খুব কম সময়ে শেষ করার চেষ্টা করবো ভাই। সুতরাং চলুন দেরি না করে আমরা আজকে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব সম্বন্ধে আমরা আজকে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে কোহলবার্গের তত্ত্ব আমরা যেটা ডিসকাস করব। তো তার আগে আমরা দেখে নিই কোহলবার্গ সম্বন্ধে আমরা একটু দেখে নেব। তো দেখুন, কোহলবার্গের জন্ম হয়েছিল 25 অক্টোবর 1972। সেটা আপনার জানার প্রয়োজন নেই, সিটেটের সঙ্গে রিলেট নাই, তবু আমি জানিয়ে দিলাম, আপনার জানা দরকার যদি কোনো সময় প্রশ্ন আসে। তিনি নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন আমেরিকার মনোবৈজ্ঞানিক। কোথাকার? আমেরিকার মনোবৈজ্ঞানিক। তিনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, কোহলবার্গ একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, সিদ্ধান্তের নাম হচ্ছে কি নৈতিক বিকাশের সিদ্ধান্ত, অর্থাৎ থিওরি অফ স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, থিওরি অফ স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্টের তত্ত্ব তিনি দিয়েছিলেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখুন এই যে মোরাল থেকে 4টা ওয়ার্ড, এই 4টে ওয়ার্ড যদি আপনারা খুব ভালো করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপর আমরা কোহলবার্গের যে স্টেজগুলো রয়েছে, স্তরগুলো রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব। তো এই 4টে যে ওয়ার্ড রয়েছে শব্দ, এগুলো আপনি খুব ভালো করে জানতে হবে। দেখুন, মোরাল রিয়েলিজম, তারপর হচ্ছে মোরাল কোঅপারেশন, তারপর হচ্ছে মোরাল ডিলেমা, তারপর হচ্ছে মোরাল রিজনিং। এই 4টা জিনিস কি আসলে, এগুলো জিনিস কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো প্রথমেই মোরাল, একটা হচ্ছে রিয়েলিজম, অর্থাৎ কি নৈতিক যথার্থবাদ আমরা যেটা বলতে পারি বাংলায়। তারপর হচ্ছে মোরাল কোঅপারেশন, মানে কি সহযোগ, উদাহরণ সহকারে বুঝিয়ে দেবো, সাথে থাকুন। তারপর হচ্ছে মোরাল ডিলেমা, অর্থাৎ নৈতিক উভয় সংকট, নৈতিক। তারপর হচ্ছে মোরাল রিজনিং, মানে নৈতিক তর্কশক্তি। ঠিক আছে, তো রিয়েলিজম কি? রিয়েলিজম থেকে আর থেকে আপনারা এখানে বুঝে নিন যে রুল, অর্থাৎ নৈতিক রুল। আমাদের নৈতিক কিছু রুল বা কিছু নিয়মকানুন রয়েছে। কোনো একটা কাজ করব, যে কোনো কাজে আমাদের কি করতে হবে? নিয়মকানুন থাকতে হবে। ঠিক আছে, ধরে নিন ট্রাফিক সিগন্যাল। ঠিক আছে ভাই, ট্রাফিক সিগন্যাল যদি রেড সিগন্যাল, আপনি দেখুন, যদি রেড সিগন্যাল যদি আপনাকে কেউ দেখায়, রেড সিগন্যাল থাকে, তার মানে কি আপনি ওইদিকে যাবেন না, এখানে আপনি স্টপ হয়ে যাবেন। এটা হচ্ছে কি একটা রুল, এটা হচ্ছে কি মোরাল রিয়েলিজম। ঠিক আছে, তারপর হচ্ছে মোরাল কি কোঅপারেশন, অর্থাৎ সহযোগ। আপনি এখানে আপনি সি থেকে ধরে নিন কানেক্ট করবেন, কার সঙ্গে কানেক্ট করবেন আমরা দেখাচ্ছি। এবার দেখুন, ধরে নিন এখানে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, একটা অ্যাম্বুলেন্স আসছে রুগী নিয়ে, এখানে কিন্তু রুলটা কিন্তু কাজে লাগবে না। ট্রাফিক সিগন্যাল যদি রেড সিগন্যাল দেয়, আপনি কিন্তু যেতে পারবেন না, কিন্তু ওই অ্যাম্বুলেন্স কিন্তু যেতে পারবে। ঠিক আছে, অ্যাম্বুলেন্স কিন্তু যেতে পারবে। ঠিক আছে, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কিন্তু এই রুলটা কাজে লাগছে না। এটা হচ্ছে কি মোরাল কোঅপারেশন, মোরাল সহযোগ। ঠিক আছে, তারপর হচ্ছে কি মোরাল ডিলেমা, মানে কি উভয় সংকট। এমন একটা কাজ রয়েছে, যে কাজ আপনি উভয় সংকট, যে আপনি এই কাজটা করলেও আপনার উপায় নেই, না করলেও উপায় নেই, এক্ষেত্রে আপনি কি করবেন? এখানে মোরাল যদি ডিলেমা আমরা দেখি, তাহলে এখানে আপনার ওয়ার্ড একটা দেখতে পাবেন কনফিউশন, মানে কি ভ্রম। আপনাকে কনফিউশন করে দেবে যে আপনার কি করা উচিত, কোনটা সঠিক এবং কোনটা ভুল। সঠিক এবং ভুলের আপনি নির্ণয় নিতে পারবেন না, যে আমি সঠিক কাজ করবো না ভুল কাজ করবো। এই ক্ষেত্রে আপনি নির্ণয় যখন নিতে পারবেন না, দ্যাট ইজ কল মোরাল ডিলেমা। ঠিক আছে, যেমন একটা ধরুন রাস্তা জাম হয়ে রয়েছে। ঠিক আছে, সামনে একটা গাড়ি রয়েছে, ধরে নিন একটা ট্রেন। ঠিক আছে, একটা ট্রেন রয়েছে। ঠিক আছে, একটা ট্রেন, এখানে ট্রেনের ধরে নিন একটা ট্রেনের 3টা লাইন রয়েছে। ঠিক আছে, একটা দুটা লাইন আমরা দিয়ে দিই। একটা ট্রেন চলছে, ট্রেনের 2টা লাইন রয়েছে। এখানে একজন মানুষ রয়েছে লাইনে, আর এখানে কয়জন রয়েছে? 5 জন মানুষ রয়েছে। ঠিক আছে, এখানে টোটাল 5 জন মানুষ রয়েছে এই রেল লাইনে। ঠিক আছে, আর আপনি মনে করুন আপনি একজন রেলের ড্রাইভার, রেল চলছে। ঠিক আছে, এবার আপনি এই রাস্তায় যাবেন না এই রাস্তায় যাবেন, আপনি কিন্তু ডিলেমায় পড়ে গেছেন। আর যদি আপনি ট্রেনটা এখানে বন্ধ করে দিন, যদি আপনি এখানে স্টপ করে দিন, তাহলে কিন্তু সম্পূর্ণ ট্রেনের যে প্যাসেঞ্জার সবগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সম্পূর্ণ ট্রেনটা পাল্টে যাবে, ট্রেনের সব মানুষ মারা যাবে। আর আপনি যদি এই রাস্তায় যান, তাহলে কী হবে? একজন মানুষ মারা যাবে। এই দিকে যদি যান, তাহলে কিন্তু 5 জন মানুষ মারা যাবে। তখন আপনি একজন ট্রেনের ড্রাইভার হিসাবে আপনি কিন্তু ডিলেমায় পড়ে যাবেন, ডাইলেমা।
মোরাল ডাইলেমা যাকে বলা হয়, মোরাল ডিলেমা। আপনি এখন উভয় সংকটে পড়ে গেছেন যে আপনি কি করবেন। ট্রেন বন্ধ করলেও বিপদ, এইদিকে গেলেও বিপদ, এইদিকে গেলেও বিপদ, ঠিক আছে, দ্যাট ইজ কল মোরাল ডিলেমা। আরও উদাহরণ দিয়ে বুঝাবো, খুব সংক্ষেপে আপনারা বুঝতে পারবেন। তারপর দেখুন আমরা চলে আসলাম মোরাল রিজনিং, ঠিক আছে। রিজনিং থেকে এখানে এই আর থেকে আপনার আরেকটা আরের দিকে যান, এটা হচ্ছে কি রেজাল্ট, ঠিক আছে। কিন্তু তার একটা তো পরিণাম আমাদের বের করতে হবে। তখন আপনি যখন যে কোনো সিদ্ধান্ত নেবেন যে আচ্ছা এখানে যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ট্রেনের যাত্রী মারা যাবে, আর এদিকে যদি যাই তাহলে 5 জন মানুষ মারা যাবে, আর এদিকে যদি যাই তাহলে শুধুমাত্র 1 জন মানুষ মারা যাবে। তাহলে সম্পূর্ণ ট্রেনের প্যাসেঞ্জারের মরা থেকে আর 5 জন মানুষ মরার থেকে 1 জন মানুষকে মেরেই আমি যাই, তবু আমাকে করতে হবে। আপনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন, দ্যাট ইজ কল মোরাল রিজনিং, ঠিক আছে, বুঝতে পারলেন ভাই। তো মোরাল রিয়েলিজম কি? নৈতিক যথার্থবাদ, মানে তার একটা নিয়মকানুন কিছু একটা থাকবে। তারপর হচ্ছে মোরাল কোঅপারেশন, মানে আপনি একটা সহযোগ করবেন, আপনি সহযোগিতা করবেন। তারপর হচ্ছে নৈতিক উভয় সংকট, মানে ডিলেমা, আপনি কি কাজ করবেন কি কাজ করবেন না সেটা নিয়ে আপনাকে মধ্যে কনফিউশন সৃষ্টি হবে, দ্যাট ইজ কল মোরাল ডিলেমা, প্রশ্ন পাবেন এখান থেকে। তারপর হচ্ছে মোরাল রিজনিং, মানে তর্ক শক্তি, আপনি একটা রেজাল্ট বা পরিণামে যখন যাবেন, দ্যাট ইজ কল মোরাল রিজনিং, ঠিক আছে। এখানে দেখুন রিয়েলিজমের আরেকটা উদাহরণ দিই। আপনি জানুন যে সিটেটের একটা রুল রয়েছে। সিটেট পরীক্ষা যখন যাবেন আপনার রুল রয়েছে যে আপনি 90% পাস, আপনি 90% পেতে হবে আপনাকে, তবে আপনি কোয়ালিফাই, ঠিক আছে। 60% পেতে হবে, অর্থাৎ 150 মার্কের পরীক্ষা হবে, আপনি 90 পাবেন। আপনি যেহেতু 90 পাবেন তখন কিন্তু আপনাকে কোয়ালিফাই করে দেওয়া হবে, এটা হচ্ছে সিটেটের রুল, ঠিক আছে। এবার কোঅপারেশন কী করে হচ্ছে দেখে নেওয়া যাক। এবার ধরুন কিছু রিজার্ভেশন সিট রয়েছে, যেমন আপনি 82, কিছু ক্যাটাগরি রয়েছে SC ST OBCর ক্ষেত্রে, আপনি যদি 82 পেয়ে যান, 150-র মধ্যে 150-এ 82 যদি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু কোঅপারেশন সহযোগিতা রয়েছে, যে আপনি যদি রিজার্ভেশন ক্যাটাগরির হন তাহলে কিন্তু 82 পেলে কিন্তু আপনাকে কিন্তু পাস করে দেওয়া হবে। এটা হচ্ছে তার সহযোগ, ঠিক আছে ভাই। তারপরে এখানে আপনি ডিলেমায় পড়ে গেলেন যে স্যার আমি যদি 82 পেয়ে যদি পাস করি তাহলে কি আমি চাকরি পাবো, আমি কি কাট অফে পড়বো, কারণ আমার থেকে বেশি নম্বর কাট অফের তো মানুষ আছে। আপনি কিন্তু ডিলেমায় পড়ে গেলেন যে আমি কি করব, ঠিক আছে। তারপর আপনি একটা সিদ্ধান্ত নিলেন, মোরাল রিজনিংয়ে গেলেন যে না আমাকে হাই স্কোর করতে হবে, আপনাকে 90 পেতে হবে, 90 থেকে বেশি পেতে হবে, সিটেটের রুল মেনে একটা ভালো নম্বর পেতে হবে, তাহলে আমি কি করতে হবে, এই ডায়লেমা থেকে রক্ষা পাবো, আমি কাট অফ থেকে রক্ষা পাবো, আমার কী হবে, একটা ভালো নম্বর আমি এখান থেকে পেতে পারবো, ঠিক আছে ভাই। তো এতটুকু বোঝা গেল মোরাল রিয়েলিজম কি আমি বুঝাতে পারলাম, মোরাল কোঅপারেশন কি, মোরাল ডিলেমা কি, মোরাল রিজনিং কি, ঠিক আছে। তো এই নিয়ে আরও ডিটেলস আমরা আলোচনা করব, আশা করি বোঝা গেল। তো আগে বলেছিলাম কোলবার্গ হলেন কি একজন আমেরিকান সাইকোলজিস্ট, ঠিক আছে। তার জন্ম হয়েছিল 25 অক্টোবর 1927 এবং তিনি তার ডাইড হয়েছিল 19 জানুয়ারি 1987। এটা আপনারা জানে রাখবেন, পরীক্ষায় অন্তত এগুলো প্রশ্ন আসে না, তবুও জানা রাখা ভালো। পিয়াগেটের থিওরি থেকে প্রভাবিত হয়ে তিনি তার তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোহলবার্গ যে নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছিলেন তিনি কোথা থেকে ইন্সপায়ার হয়েছিলেন, এটা প্রশ্ন আসে। তিনি কোথা থেকে ইন্সপায়ার হচ্ছেন, কোথা থেকে প্রভাবিত হয়ে তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন, এটা কারেক্ট অ্যান্সার হবে। পিয়াগেটের তত্ত্ব থেকে তিনি প্রভাবিত হয়ে এই তত্ত্বটা তিনি উপস্থাপন করেছিলেন কে, কোহলবার্গ, ঠিক আছে। প্রশ্নটা মাথায় রাখবেন, নোট ডাউন করবেন। তারপর দেখুন মোরালিটি, অর্থাৎ হোয়াট ইজ নৈতিকতা। আমরা যেটা বলেছিলাম নৈতিকতা এত সময় কি আমরা বললাম, তো এবার আমরা ডিটেলসে দেখি। মোরালিটি হলো ঠিক বা ভুল বিচারের দ্বন্দ্ব। আমি সঠিক করব না ভুল করব, এইটা যে দ্বন্দ্ব রয়েছে এটা হচ্ছে মোরালিটি। কোনো ব্যক্তির একটি সিচুয়েশন কি করা উচিত আর কি করা উচিত নয় তারই বিবরণ হলো নৈতিকতা বা মোরালিটি। এমন একটা পরিস্থিতির মধ্যে একটা ব্যক্তি পড়ছে, সিচুয়েশনের মধ্যে আপনি পড়ছেন যে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়, এটার যেটা বিবরণ দেবেন এটাই হচ্ছে কি নৈতিকতা বা মোরালিটি, ঠিক আছে ভাই। তারপর দেখুন কোহলবার্গ তার থিওরিতে দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ দিয়েছেন। কোহলবার্গ বিশেষ দিয়েছিলেন, কিন্তু তিনি মোরাল ডিলেমা এবং মোরাল রিজনিং কি করা উচিত আর কি করা উচিত নয় তারই একটা বিবরণ হলো কি নৈতিকতা বা মোরালিটি, ঠিক আছে। তো আমি আপনাকে মোরাল ডিলেমা কি এবং মোরাল রিজনিং কি এতক্ষণে আমি বুঝিয়ে দিয়েছি, আপনাদের আশা করে বুঝতে পেরেছিলেন। তো তিনি তার থিওরিতে দুটো বিষয় কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছেন, বাকিগুলো দিয়েছেন কিন্তু কিছুটা কম, কিন্তু মোরাল ডিলেমা এবং মোরাল রিজনিংয়ের উপর কিন্তু তিনি খুব গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে একটা কাহিনী আছে, হ্যান্সের কাহিনী, আপনারা সবাই জানেন। হ্যান্স কী করেছিল, তার স্ত্রী অসুস্থ ছিল, তার কিছু মানে ওষুধের প্রয়োজন ছিল, তার কাছে টাকা পয়সা ছিল না, তারপর সে এই হসপিটাল থেকে ওষুধগুলো চুরি করেছিল। তার চুরি করা উচিত হয়েছিল কিনা এটা অনেক লং স্টোরি, আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি আপনার জানা না থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে এই স্টোরিটা সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেবো। এটা মোরাল ডিলেমার উপর একটা স্টোরি রয়েছে, মোরাল রিজনিংয়ের উপর। তো যাই হোক, সেই মোরাল ডিলেমা এবং মোরাল রিজনিংকে আমি বললাম
তো এটাই হচ্ছে কি মোরালিটি। ঠিক আছে, কোহলবার্গ থিওরিতে এই দুটি বিষয়ে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, বারবার বলা হচ্ছে। নেক্সট স্লাইড, কি কোন দুটি বিষয়, একটা হচ্ছে মোরাল ডিলেমা, একটা হচ্ছে কি মোরাল রিজনিং। তো এবার দেখি মোরাল রিজনিংটা কি। মোরাল ডিলেমা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, মোরাল ডিলেমা বুঝতে পারলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে ডিলেমার মধ্যে ডিসকাশন কিভাবে নেয়। ঠিক আছে, উত্তর হলো মোরাল রিজনিং। আপনার মোরাল রিজনিং কি বলে, ডিসকাশন ঠিক ভুল ঠিক নিয়ে। ঠিক আছে, অর্থাৎ কি এখানে মোরাল ডিলেমা, অর্থাৎ এখানে আপনি হিন্দিতে যাকে বলে দুবিধা, আপনি এখানে উভয় সংকটে রয়েছেন, আপনি কি করবেন কি না, এবং তার থেকে আপনি যখন একটা সঠিক রেজাল্টে তো আপনাকে যেতে হবে, আপনি কি করবেন কি না এখানে তো আপনাকে থাকলে তো চলবে না ভাই, একটা রেজাল্টে আপনাকে যেতে হবে। আপনি যখন রেজাল্টে বা পরিণামে যাবেন, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল যখন আপনি সঠিকভাবে বুঝে নিতে পারবেন, দ্যাট ইজ কল্ড মোরাল রিজনিং। দেখুন, এবার আসছি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের উপর। তিনি তার থিওরিতে কি করেছিলেন, তিনটা স্তর, ঠিক আছে, তিনটা স্টেজের কথা বলেছিলেন। তিনটা স্টেজ অতি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেজ এবং প্রত্যেকটা যে পর্যায় রয়েছে, প্রত্যেকটা স্টেজে আবার দুটা করে কিন্তু পর্যায় রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা পর্যায়ে আপনাকে দেখতে হবে। তো প্রথম যেটা পর্যায় বা স্টেজ যেটা বলতে পারি, এটা হচ্ছে কি প্রি কনভেনশনাল, আর সেকেন্ডটা হচ্ছে কি কনভেনশনাল। ঠিক আছে, সেকেন্ড যেটা রয়েছে আমরা নেক্সট স্লাইডে দেখব কনভেনশনাল, আর 3 নম্বরটা রয়েছে কি পোস্ট কনভেনশনাল, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, প্রথমটা কি প্রি, এখানে বয়স যেটা রয়েছে সেটা একটা অনুমানিক রয়েছে 4 থেকে 9, আবার কোনো বইতে আমরা দেখেছি 4 থেকে 10ও দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা অনুমানের উপর আপনারা 4 থেকে 9 বা 4 থেকে 10 এই ধরনের আপনারা যখন পাবেন সেটা ঠিক করে দেবেন। তো এই প্রত্যেকটা স্টেজে কিন্তু দুটো লেভেল আছে, প্রত্যেকটা স্টেজ, 3টা স্টেজ তিনি দিয়েছিলেন। কয়টা স্টেজ দিয়েছিলেন, 3টা স্টেজ দিয়েছিলেন, এবং প্রত্যেকটা স্টেজে আমাদের দুটা করে লেভেল আছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেজের লেভেলগুলো আপনার জানতে হবে। তা টোটাল কয়টা লেভেল হলো ভাই, 6টা লেভেল। ম্যাথমেটিক্স ক্যালকুলেশন ভেরি ইজি। 3টা স্টেজ যদি দুটা করে যদি লেভেল হয় তাহলে টোটাল কয়টা লেভেল হলো, 6টা লেভেল। ঠিক আছে, তো দেখুন প্রি কনভেনশনাল লেভেলে তিনি দুটা পর্যায় দিয়েছিলেন। কি দিয়েছিলেন, একটা দিয়েছিলেন কি পানিশমেন্ট এবং অবিডিয়েন্স। ঠিক আছে, তো পানিশমেন্ট এবং অবিডিয়েন্সটা কি সেটা আমরা ডিটেলসে জানবো। মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট, যাকে বলা হয় মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট, এটা এই দুটা পর্যায়ে তিনি দিয়েছিলেন প্রি কনভেনশনাল স্টেজ। আপাতত জেনে রাখুন দুটা স্টেজ। তো দুটো স্টেজ কি স্টেজ আপনারা জানলেন, পানিশমেন্ট এবং অবিডিয়েন্স, মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট, এই দুটা স্টেজ। তো দুটো স্টেজ নিয়েও আমি ডিসকাস করব। তারপর দেখুন আমাদের কনভেনশনাল স্টেজ। কনভেনশনাল স্টেজটা শিশুদের কখন আসে, 9 থেকে 15 বছর বয়সে। ঠিক আছে, এই স্তরে দুটা পর্যায় রয়েছে, কি গুড গার্ল এবং নাইস গার্ল ওরিয়েন্টেশন। ঠিক আছে, আর সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে কি ল অ্যান্ড অর্ডার মরালিটি, ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স মরালিটি। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর স্টেজের 3 নম্বর। আমরা টোটাল ওভারঅল যদি দেখি তাহলে 2 নম্বর স্টেজের 1 নম্বর লেভেল, আর টোটাল যদি ওভারঅল দেখি তাহলে এটা হচ্ছে কি 3 নম্বর লেভেল, এটা হচ্ছে কি 4 নম্বর লেভেল। ঠিক আছে, ওভারঅল। আর এই স্টেজের ক্ষেত্রে এই স্টেজের 1 নম্বর হচ্ছে লেভেল কোনটা, গুড বয় এবং নাইস গার্ল, আর 2 নম্বর হচ্ছে কি ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স মোরালিটি। এখানে অর্ডার স্পেলিংটা মিস্টেক আছে, আপনারা একটু ঠিক করে নেবেন। এটা ঠিক আছে ভাই, অর্ডার মেনটেনেন্স মোরালিটি। তারপর দেখুন 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি পোস্ট কনভেনশনাল। এখানে 15 বছরের মানে বেশি বয়স যাদের রয়েছে তাদের কথা বলা হয়েছে। এই স্তরে দুটা পর্যায়ের কথা বলেছিলেন। 1 নম্বর কি সোশিয়াল কন্ট্রাক্ট, একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল। সোশিয়াল কন্ট্রাক্ট অ্যান্ড ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল তিনি পোস্ট কনভেনশনাল স্টেজে এই দুটা পর্যায়ের কথা বলেছিলেন। এবার আমরা এক এক করে সবগুলা দেখব। প্রথমেই আমরা কি দেখেছিলাম ভাই, প্রথমেই আমরা দেখেছিলাম প্রথম যেটা আমাদের প্রি কনভেনশনাল ছিল পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স এবং মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট। এই দুটো আমরা আগে প্রথমে দেখব, তারপর কনভেনশনালের দুটো দেখব, তারপর পোস্ট কনভেনশনালের দুটো দেখব। পুরো ডিটেলস দেখে যান, তাহলে কিন্তু অনেক ভালো আপনার একটা রেজাল্ট করতে পারবেন। দেখুন পানিশমেন্ট এবং অবিডিয়েন্সটা কি, আসলে পানিশমেন্ট এবং অবিডিয়েন্সটা কি। এই সময় শিশু দেখে কোনটা ঠিক এবং কোনটা ভুল। ধরুন শিশু কোনো একটা কাজ করলো, এবার সে দেখে
বড়রা তাকে বকাবকি করছে নাকি ভালোবাসছে। শিশুরা এমন কিছু কাজ করছে তখন তারা সেটা কিন্তু অবজার্ভ করবে যে আমি যে কাজটা করছি সেটা দেখে আমার যে বড় যারা রয়েছে তারা আমাকে গালিগালাজ করছে নাকি ভালোবাসছে। যদি তারা গালিগালাজ করে, কোনো বড় ব্যক্তি, তার শিক্ষক হোক, মা বাবা হোক, পাড়া প্রতিবেশী হোক, যদি তাকে গালাগালাজ করে তাহলে সে বুঝে নেবে যে এই কাজটা তার ঠিক হয়নি। একটা শিশু কি করে নির্ণয় করবে যে সে কাজটা করছে সেটা সঠিক করছে না ভুল করছে? এই লেভেলে, কোন লেভেলে ভাই? এটা হচ্ছে কি প্রি কনভেনশনাল লেভেলে, ঠিক আছে। প্রি কনভেনশনাল লেভেলে পানিশমেন্ট এবং অবিডিয়েন্স মানে কি একদম সোজা কথা। এই কাজটা একটা শিশু কি করে বুঝবে যে সে কাজটা যেটা করছে সেটা সঠিক করছে না ভুল করছে? যদি সে দেখে যে কাজটা করার পর তার বড়রা তাকে বকাবকি করেছে তাহলে সে বুঝে নেবে যে কাজটাতে ঠিক করেনি। আর যদি তাকে ভালোবাসে বা প্রশংসা করে তাহলে সে বুঝে নেবে যে সে সঠিক কাজ করেছে। এটাই হচ্ছে কি পানিশমেন্ট এবং অবিডিয়েন্সের মূল কথা। আরেকটা উদাহরণ দেখি, যদি শিশুকে ভালোবাসে তাহলে সে ভাবে কাজটা ঠিক, আর যদি বকাবকি করে তাহলে শিশুরা ভাববে যে কাজটা ভুল। যদি শিশুকে তারা ভালোবাসে তাহলে সে বুঝে নেবে যে কাজটা ঠিক হয়েছে, আর যদি তাকে বকাবকি করে তাহলে সে বুঝে নেবে যে কাজটা তার করা ঠিক হয়নি। এটাই হচ্ছে কি পানিশমেন্ট এবং অবিডিয়েন্সের মুদ্রা কথা। তারপর হচ্ছে মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট। এটাও কিন্তু আমাদের এই যেটা আমরা বলেছিলাম প্রি কনভেনশনাল লেভেলের দ্বিতীয় নম্বর লেভেল। মিউচুয়াল এক্সচেঞ্জ মানে কি আমরা জানি, তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে, আমিও তোমার সাথে ভালো ব্যবহার করব। তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমিও তোমার সঙ্গে করব। অর্থাৎ আমি তোমার সঙ্গে ভালো কিছু করব, তোমাকেও আমার সাথে ভালো কিছু করতে হবে। শিশুরা এরকম এক্সপেক্ট করে যে আমি যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। টিট ফর ট্যাট মানে কি সোজা কথায়, তুমি আমার সঙ্গে যেমন করবে আমিও তোমার সঙ্গে তেমন করব। আপনি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন আমিও কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করব, আর আপনি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনিও কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে মিউচুয়াল এক্সচেঞ্জ বা টিট ফর ট্যাটের মুদ্রা কথা। একদম সহজ ভাষায় ভাই, এর থেকে সহজ ভাষায় আপনারা আর কোথাও পাবেন না। ঠিক আছে, বুঝতে পারলেন? একদম ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে যখন এমসিকিউ আনবো তখন আপনারা বুঝতে পারবেন। তারপর দেখুন নাইস বয় এবং নাইস গার্ল এবং গুড বয়। এটা হচ্ছে কি, এটা আমাদের কোন স্টেজে আছে? সেকেন্ড স্টেজের 3 নম্বর যেটা লেভেল। সেকেন্ড স্টেজের নাম কি ছিল? নাম ছিল কনভেনশনাল স্টেজ। ঠিক আছে, কনভেনশনাল স্টেজ মাথায় রাখবেন এটা। তো নাইস গার্ল এবং গুড বয় মানে কি, এই সময় শিশুরা সবার কাছে ভালো হতে চায়। এই যে বয়স যেটা রয়েছে, কোন বয়সটা আমরা দেখলাম? 9 বছর থেকে 14 বছর। 9 বছর থেকে 14 বছর বয়সে শিশুরা কী করতে চায়? 9 বছর বা 10 বছর আপনার ধরুন, 10 থেকে 15। ঠিক আছে, তো এই বয়সে শিশুরা কি সবার কাছে ভালো হতে চায়। আর কেউ যদি তাকে বলে তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব গুড বয়, তুমি খুব সুন্দর মেয়ে যদি বলে, তখন শিশুরা খুব মজা পায়। যেমন ধরুন, শিশুকে যদি বাবা মা বলে যে পড়াশোনা করা ভালো, তাহলে শিশু বলে পড়াশোনা করা ভালো। শিশুকে যদি বলা হয় যে পড়াশোনা করা ভালো, তাহলে সে বলবে হ্যাঁ পড়াশোনা করা ভালো। অন্যদিকে তার বন্ধুরা যদি বলে পড়াশোনা করা খারাপ, তাহলে শিশু ভাবে পড়াশোনা করা খারাপ। ঠিক আছে, অর্থাৎ যে যেমনভাবে বলবে সে ঠিক সেমনভাবেই বুঝে নেবে। মা বাবা বলবে না পড়াশোনা ভালো, তখন সে বুঝবে যে না পড়াশোনা করাটা আসলেই ভালো। আর বন্ধুরা যদি বলে না পড়াশোনা করাটা খারাপ, তখন কিন্তু শিশুটা ভাবে যে না পড়াশোনা করাটা আসলে কিন্তু খারাপ। ঠিক আছে, এই সময় কিন্তু তারা প্রশংসা কিন্তু ভালোবাসে। এই সময় শিশুরা চায় সবার মন মতো চলতে, তারা কিন্তু মন জোগাতে চায়। মা বাবা যা বলে তাও শুনতে চায়, আবার বন্ধু বান্ধব যা বলে তাও শুনতে চায়। মা বাবার কাছে আসলে বলবে যে হ্যাঁ মা আমি তো পড়েছি, পড়াশোনা করবে। আর বন্ধুর কাছে গেলে বলে দূর আমি পড়াশোনা করি না, পড়াশোনা করে কী হবে, তুই তো বলেছিস পড়াশোনা করাটা খুব খারাপ। এইরকম তারা বিহেভ করে, অর্থাৎ যার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তারা কিন্তু তেমনই করে। এই সময় শিশুরা চায় সবার মন জুগিয়ে চলতে বা সবার মন মতো চলতে, সবার কাছে ভালো থাকতে চায়। ঠিক আছে, এটাই হচ্ছে মুদ্রা কথা নাইস বয় এবং গুড বয়, নাইস গার্ল এবং গুড বয় যেটা আমাদের লেভেল রয়েছে, এই লেভেলের মুদ্রা কথা। এই কথাটা কিন্তু আমি বলছি না ভাই, এই কথাটা কে বলেছিলেন মনে রাখুন। এই কথাটা কে বলেছিলেন আপনারা বলুন তো ভাই? এই কথাটা বলেছিলেন কহলবার্গ। ঠিক আছে, কোথায় বলেছিলেন? তার নৈতিক বিকাশের ক্ষেত্রে বলেছিলেন। তারপর 4 নম্বর যেটা আমাদের লেভেল রয়েছে, আমাদের সেকেন্ড স্টেজের 2 নম্বর আমাদের যেটা লেভেল বা ওভারঅল যদি দেখি, তাহলে আগে বলেছিলাম 4 নম্বর যেটা রয়েছে ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স মরালিটি। এই সময় শিশু সমাজ যেটাকে ঠিক বলবে সেটাকেই সে ঠিক বলবে। এখানে দেখুন ল অ্যান্ড অর্ডার মানে কি? আইন কানুন, নিয়ম কানুন। তো নিয়ম কানুনটা কে বানায়? সমাজের মধ্যে নিয়ম কানুন প্রচলিত থাকে। তো সুতরাং আপনার এখানে সোশিয়াল বা সমাজ কথাটা মাথায় রাখবেন। এই সময় শিশুর সমাজ যেটাকে ঠিক বলবে সেটাকেই সে ঠিক বলে, আর সমাজ যেটাকে ভুল বলে সেটাকে কিন্তু সে ভুল বলে।
ঠিক আছে। এই সময় সে কিন্তু সমাজের উপর ডিপেন্ড করছে। ল অ্যান্ড অর্ডার, মেনটেনেন্স, মোরালিটি। সমাজ যেটাকে ঠিক বলবে ওই শিশু সেটাকে কিন্তু বলবে না সেটা ঠিক। সমাজ যদি বলে না সেটা খারাপ, তাহলে কিন্তু সেটাকে সে খারাপ ভাবে। সে সমাজের উপর ডিপেন্ড করে। ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স বলেই আপনি সমাজে চলে যাবেন, সোশিয়ালের দিকে চলে যাবেন। অর্থাৎ এই সময় শিশুরা মনে করে যে সমাজে যে নিয়মকানুন আছে সেগুলি আমাদের ভালোর জন্যই তৈরি করা হয়েছে এবং এই নিয়মকানুন মেনে চলা উচিত। এই সময় শিশুরা এটাই ভাবে, ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স যেটা মোরালিটি আছে এই বয়সে বা এই লেভেলে শিশুটা সেটাই ভাবে যে সমাজ যেটা তৈরি করেছে নিয়মকানুন বা সমাজে যেটা নিয়মকানুন রয়েছে সেটাই আমাদের ভালোর জন্য তৈরি করা হয়েছে এবং এই নিয়মকানুনগুলো আমাদের কিন্তু মেনে চলা উচিত। এটা তার কত নম্বর স্টেজের প্রশ্ন এইভাবে আসবে যে শিশু সমাজ যেটাকে ঠিক বলবে শিশুরা সেটাই ঠিক মানবে। এটা কোন লেভেলে রয়েছে আপনাকে বলতে হবে, ল অ্যান্ড অর্ডার, মেনটেনেন্স, মোরালিটি কোন লেভেলে। যদি বলে কোন স্টেজে রয়েছে তারপর আপনাকে বলতে হবে এটা কনভেনশনাল লেভেলে রয়েছে। ঠিক আছে ভাই, এই ধরনের প্রশ্ন আসবে। তারপর দেখুন 4 নম্বর যেটা রয়েছে ল অ্যান্ড অর্ডার, মেনটেনেন্স এন্ড মোরালিটির মধ্যে আরেকটা পয়েন্ট কি দেখি, যেমন আপনি যদি কোনো শিশুকে প্রশ্ন করেন যে আমাদের ট্রাফিক সিগন্যাল মানা উচিত কি না, সেটি উত্তর দেবে হ্যাঁ অবশ্যই মেনে চলা উচিত। কারণ কি? কারণ সেটা রুল আমাদের নিয়মের মধ্যে চলে আসছে, সমাজের একটা রুল। ঠিক আছে, একটা রুল আছে। কী রুল আছে? যে আমাদের ট্রাফিক সিগন্যাল যেটা আছে সেটাকে আমাদের মানতে হবে। সেটা একটা রুল, সেটা শিশুর মাথায় চলে যাবে তখন এই বয়সে, কিন্তু এই অর্ডারটা সে কিন্তু মানবে। তারপর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি সোশিয়াল কন্ট্রাক্ট। তো সোশিয়াল কন্ট্রাক্ট সম্বন্ধে কী বলা হয়েছে আমরা দেখি। এই সময়ে পৌঁছে, অর্থাৎ এই সময়টাতে পৌঁছে শিশুরা মনে করে যে আমাদের সমাজে যে নিয়মকানুনগুলো আছে সেগুলিকে আমি ততক্ষণই মেনে চলব সেগুলি যতক্ষণ পর্যন্ত আমার ক্ষতি করবে না। ঠিক আছে, যদি তারা মনে করে যে সমাজের নিয়মকানুনগুলো আমাদের ক্ষতি করেছে তখনই সে আর নিয়মকানুনগুলো আর মানবে না। দেখুন এখানে কিন্তু একটা কনফিউশন আপনাদের থাকবে। এখানে দেখুন, এখানে এই যে ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্সে শিশু কী ভাবছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন্স শিশু ভাবছে যে সমাজ যেটাই বলছে সেটা কিন্তু ভালোর জন্য বলছে, সমাজ যা বলবে সেটা আমি করব। সমাজ যেটা নিয়মকানুন বানাচ্ছে সেটা ভালোর জন্য তৈরি করেছে, সেটাকে আমাকে মানতেই হবে। এটা কিন্তু তার ল অ্যান্ড অর্ডার, মেনটেনেন্স, মোরালিটিতে বলেছে। এবং 5 নম্বরে যদি সোশ্যাল কন্ট্রাক্ট বা পোস্ট কনভেনশনাল, ঠিক আছে, পোস্ট কনভেনশনাল স্টেজে যদি আমরা যাই তাহলে কিন্তু শিশুর মেন্টালিটিটা একটু পরিবর্তন হয়ে যাবে। তখন সে ভাববে যে আমি সমাজের নিয়মকানুনগুলো আমি মানব যতক্ষণ পর্যন্ত এই নিয়মগুলো মেনে আমার কোনো ক্ষতি হয় না। যখনই দেখব যে না এই সমাজের এই নিয়মটা মেনে আমার কোনো ক্ষতি হচ্ছে তখন আমি আর সেই নিয়মটা মানব না। পরিষ্কার কথা, এটা আমাদের কোন লেভেলে রয়েছে? সোশিয়াল কন্ট্রাক্ট যেটা লেভেল রয়েছে 5 নম্বর লেভেল, অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজের 1 নম্বর লেভেল। ঠিক আছে, 3 নম্বর স্টেজের 1 নম্বর লেভেল। আর ওভারঅল যদি দেখি সম্পূর্ণ তার মধ্যে তার মানে 5 নম্বরে রয়েছে। ঠিক আছে, তারপর দিকে লাস্ট যেটা রয়েছে সেটা কি ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল। তো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল দেখি, কোহলবার্গের মতে 10 থেকে 15% মানুষই কিন্তু এই স্তরে পৌঁছাতে পারে। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল সম্বন্ধে তিনি এক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে সমাজের সব মানুষ কিন্তু এই স্তরে পৌঁছাতে পারে না, শুধুমাত্র 10 থেকে 15% মানুষ কিন্তু এই স্তরে পৌঁছতে পারে, বাকিরা কিন্তু পৌঁছতে পারে না। কোহলবার্গের মতে এই স্তরে পৌঁছে শিশুরা তার বিবেক দিয়ে বুঝবে কোন কাজটা ঠিক আর কোন কাজটা ভুল। সেটা নিজস্ব যেটা বিবেক বুদ্ধি আছে সেটা বিবেক বুদ্ধি দিয়ে সে বুঝবে যে কোন কাজটা সঠিক হবে কোন কাজটা ভুল হবে। সেটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল, যেটা আমাদের লাস্ট লেভেলের লাস্ট স্টেজের লাস্ট লেভেল, একদম লাস্ট 3 নম্বর লেভেলের মধ্যে আমাদের 3 নম্বর লেভেলটা হচ্ছে লাস্ট, আর 6 নম্বর স্টেজটা হচ্ছে আমাদের লাস্ট। একদম লাস্ট লেভেলে কিন্তু ওই কথাটাই বলা হয়েছে, তার বিবেক যে কাজটা ঠিক সেটা ঠিক, আর তার বিবেক যে কাজটা ভুল বলে মনে করে সেটা ভুল। সেটা তার সম্পূর্ণ তার নিজস্ব বিবেকের উপর বুদ্ধি করে। কিন্তু কোহলবার্গ কেন বলেছিলেন যে শুধুমাত্র 10 থেকে 15% মানুষ এই স্তরে পৌঁছতে পারে? তার কারণ যে আমরা অনেকরাই আছি যে আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় বলি না ভাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, সেটা আমরা মুখে বলি, কিন্তু অনেক সময় আমরা কাজগুলো করে ফেলি, করার পর আমরা ভাবি যে আমি তো ভুল করে ফেললাম। তাই এমন হয় না? আপনাদের সঙ্গে কার কার সঙ্গে এমন ঘটনা হয়েছে কমেন্ট বক্সে বলুন তো ভাই। অনেক আমার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা অনেক হয়েছে, আমি কিন্তু সব জানি, কিন্তু তারপরেও কিন্তু অনেক কাজগুলো আমরা করে ফেলি বা আমি নিজেই করে ফেলি, করার পর মনে হয় যে আমি কাজটা কেন করলাম, কাজটা আমার করা ঠিক হয়নি। ঠিক আছে, কারণ কি? কারণ আমার বিবেক কিন্তু তখন বাধা দেয়নি। ঠিক আছে,
অর্থাৎ যার কারণে তিনি বলেছিলেন যে 10 থেকে 15% শুধুমাত্র মানুষ এই স্তরে পৌঁছতে পারে। সেটা তার বিবেক, সম্পূর্ণ তার বিবেক ঠিক করবে যে কোন কাজটা ঠিক এবং কোন কাজটা ভুল। ক্লিয়ার কনসেপ্ট? যেমন ধরুন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার বিবেক বলেছে যে সমাজে এই নিয়মটা ভুল, কারো স্বামী মারা গেলে তাকেও জান্ত করা হবে। শুধুমাত্র একটা উদাহরণ রয়েছে, রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। কারণ কি? কারণ তিনি মনে করেছিলেন বা তার বিবেক বলেছে যে একটা স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকেও কিন্তু জ্যান্ত দাহ করা হবে, সেটা কিন্তু নিয়ম নয়। সেটাকে আমাদের বর্জন করতে হবে, সেটা থেকে আমাদের বেরোতে হবে, সেই নিয়মটাকে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদেরকে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপলের জ্যান্ত উদাহরণ। ঠিক আছে? তো এই ছিল আজকের কোহলবার্গের নৈতিক বিকাশ সিদ্ধান্তের সম্পূর্ণ কনসেপ্ট। ঠিক আছে? এই কনসেপ্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ক্লাসের সময় লাইক শেয়ার এগুলোর কথা বলিনি, কারণ আপনাদের ক্লাসে অসুবিধা হবে। তো এবার বলেছি, যার যার ভালো লেগেছে অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করবেন। ঠিক আছে? যদি ভালো লাগে একটা অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে ভাই? আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং একদম ফাইনালি আপনাদের যে রিকোয়েস্ট থাকবে যে আপনারা পরবর্তীতে কী ক্লাস চাই, ঠিক আছে, পরবর্তীতে আপনাদের কী ধরনের ক্লাস চাই, কোন তত্ত্ব কোন টপিকের উপর ক্লাস চাই, সেটা অবশ্যই আপনারা জানাবেন। এই ক্লাসটাও আমাদের এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন আমাদের যে স্যার নৈতিক বিকাশের তত্ত্ব চাই কোহলবার্গের। তা আমি সবার জন্য এই ক্লাসটা তৈরি করলাম। কেমন লাগছে জানাতে বলবেন না। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আমাদের একটু মোটিভেট বৃদ্ধি হয়। ধন্যবাদ। এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কথা বলবো অন্য একটা টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।